তো আব্বাসীয়দের খেলাফতের সর্বশ্রেষ্ঠ যে খলিফা, সেই খলিফার নাম হচ্ছে হারুনুর রশিদ। হারুনুর রশিদ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে, উনি জন্মগ্রহণ করেছিলেন 766 সালে। 15 বছর বয়সে উনাকে উনার বাবা পুরো আব্বাসীয় খেলাফতের সেনাপ্রধান নির্বাচন করেন, এবং উনি যখন শাসন ক্ষমতায় বসে তখন ওনার বয়স মাত্র 22 বছর। 22 বছরের হারুনুর রশিদ খলিফায় বসেছেন। উনি যেই চেয়ারের উপর বসেছেন 22 বছর বয়সে, সেই চেয়ারে বসে থেকে পুরো অর্ধ পৃথিবী শাসন করা যায়। আর ওই চেয়ারে উনি 22 বছর বসে থেকে প্রায় আরো 20 বছর শাসন করেছেন। উনি অন্যদের চেয়ে আলাদা কি করেছেন? উনার আগে পুরো উমাইয়াদের 150-200 বছর পার হয়ে গেছে। উনার চাচা আবু জাফরের যুগ পার হয়ে গেছে, উনার চাচা আবুল আব্বাস আস-সাফফাহের যুগ পার হয়ে গেছে, তার আগে উমাইয়াদের অনেক যুগ পার হয়ে গেছে, 150-200 বছর পার হয়ে গেছে। কিন্তু উনি 22 বছরের যুবক যখন ক্ষমতায় এসেছেন তখন কি করেছেন? উনি 22 বছরের যুবক যখন ক্ষমতায় এসেছেন তখন উনি মাস্টার মাইন্ড মানুষ। উনি বুঝেছেন যে আমাকে যদি এই সমাজে লড়াই করতে হয়, এই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাকে এখানে একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে, যুবকদের একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে। এই যুবকদের শিক্ষিত শ্রেণী গড়ে তোলার জন্য কি করতে হবে? আমাকে একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। তখন উনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগার এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাইতুল হিকমা, হাউস অফ উইজডম নামে বিখ্যাত পৃথিবীর ইতিহাসে। এই যে চিন্তা, এই চিন্তা সর্বপ্রথম ওনার মাথায় এসেছিল। এই যে আজকে আমরা সবাই ইংরেজি শিখতেছি, সবাই আমাদের সমাজের মানুষ সবাই মনে করে যে যে ইংরেজিতে কথা বলে সে স্মার্ট মানুষ, সবাই ইংরেজি শেখে। কেন ইংরেজি শেখে? কেননা আজকে জ্ঞানের অ্যাভেলেবিলিটি, জ্ঞান ব্যাপকভাবে পাওয়া যায় ইংরেজি ভাষায়, এজন্য সবাই ইংরেজি ভাষা শেখে। এই জিনিসটা আজ থেকে 100 বছর আগে হারুন রশিদ বুঝেছিলেন। উনি বুঝেছিলেন যে মানুষকে যদি আমার গোলাম বানাতে হয়, মানুষকে যদি আমার দাস বানাতে হয়, আমি যদি অন্যদের ওপরে, রোমানদের ওপরে, পার্সিয়ানদের ওপরে, এইদিকে হিন্দুদের ওপরে, ভারতের সাংস্কৃতিক ভাষাভাষীর অধিকারী মানুষদের ওপরে যদি আমি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে আরবি ভাষার প্রচলন ঘটাতে হবে। তখন ইনি বললেন, এই নিয়ে আসো, কে হিন্দুস্তানে আছে হিন্দুস্তানের সবচেয়ে জ্ঞানী মানুষকে নিয়ে আসো, কে পারস্যে আছে সবচেয়ে জ্ঞানী মানুষ পার্সিয়ান ভাষার, তাকে নিয়ে আসো, কে গ্রিক ভাষার সবচেয়ে জ্ঞানী মানুষ আছে তাকে নিয়ে আসো, ওদের সবাইকে নিয়ে আসো, আর ওদের কাছ থেকে ওদের ভাষা আমাদের যুবকদেরকে শিখাও, আর ওদের ভাষার যত বই আছে সব বই আরবিতে অনুবাদ করো। এখন কিছু বই ছিল চাইনিজ ভাষায়, কিছু বই ছিল গ্রিক ভাষায়, কিছু বই ছিল সাংস্কৃতিক ভাষায়, কিছু বই ছিল পার্সিয়ান ভাষায়। এখন সকল বই যখন আরবি ভাষায় হয়ে গেল, তখন সারা পৃথিবীর মানুষ এবার আরবি ভাষা শেখা শুরু করলো, কেন এখন জ্ঞান তো আরবি ভাষায় হয়ে আছে। এই যে কাজ, এই যে চিন্তা, এই চিন্তাটা কার মাথার ছিল? এই চিন্তাটা ওই 22 বছরের যুবকের মাথার ছিল। এবং এখানে আরো চমৎকার একটা কথা আপনাকে বলি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবোটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল, সেটা কিন্তু এই গবেষণাগার বাইতুল হিকমাতে হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানার যারা প্রতিষ্ঠা করেছিল, তারা সবাই এই বাইতুল হিকমারই গবেষক ছিল। আমি এই কথাগুলো বলে আপনাকে যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা যুবক যখন, মাস্টার মাইন্ড একটা যুবক যখন এইরকম ক্ষমতাসীন একটা চেয়ারে বসে, তখন পুরো দেশের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। আমরা সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমাদের দেশের পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না। কেননা যুবক কাজ করে ঘন্টার কাজ 5 মিনিটে, আর বুড়া মানুষেরা করে 5 মিনিটের কাজ 1.5 ঘন্টায়, তাহলে তো কাজ হবে না। দেশকে পরিবর্তন করতে চাইলে, সমাজকে পরিবর্তন করতে চাইলে হারুন আর রশিদের মতো যোগ্য উপযুক্ত উত্তরসূরিদের ক্ষমতায় নিয়ে এসে বসাতে হবে, তারা দেশ পরিবর্তন করে দিতে পারবে। এরকম আরো 2-1টা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। আপনারা সবাই গ্রানাডার নাম শুনেছেন, যারা মোটামুটি শিক্ষিত যুবক, পড়াশোনা করেছে। ওরা মুসলমানদের স্পেনে, মানে মুসলমানদের একটা সভ্যতা ছিল, একটা যুগ ছিল গ্রানাডার। এরকম কিছু কাল্পনিক কাহিনী আমরা শুনেছি, গ্রানাডার কথা অথবা কর্ডোভার কথা আমরা শুনেছি। আমাদের কাছে ওই গল্পগুলো, ওই কথাগুলো, ওই ইতিহাসগুলো গল্পের মতো মনে হয়, কাল্পনিক কাহিনীর মতো মনে হয়। এই যে গ্রানাডার সভ্যতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, গ্রানাডা এবং কর্ডোভার ভিত্তি যিনি স্থাপন করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন আব্দুর রহমান
আদ-দাখিল, পৃথিবীর ইতিহাসে তিনি আব্দুর রহমান আদ-দাখিল নামে পরিচিত। উনি ছিলেন উমাইয়া বংশের ব্যক্তি। যখন আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসলো, আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসার পরে উমাইয়াদেরকে একটা একটা করে ধরে কচু কাটা করে কেটে দিল। ঠিক আপনাদের দেশে এক দল যেমন আরেক দলকে কচু কাটা করে কাটে, ওই রকম আব্বাসীয়রা ক্ষমতায় আসার পরে আবুল আব্বাস আস-সাফা উমাইয়াদের সবগুলোকে একটা একটা করে জবাই করেছিল। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আব্দুর রহমান হচ্ছে 18-19 বছরের যুবক। যখন ওনাকেও আব্বাসীয়রা হত্যা করার জন্য খুঁজতেছে, তখন উনি মাত্র 18-19 বছরের যুবক। এক এলাকা থেকে আরেক এলাকা, আরেক এলাকা থেকে আরেক এলাকা, এইভাবে 5 বছর আব্দুর রহমান আন-নাসির পালিয়ে থাকলেন। ওনার বয়স যখন 24-25 বছর, তখন উনি এই অঞ্চল ছেড়ে দিয়ে, মানে যেটা বর্তমান সিরিয়া, যেটা বর্তমান শাম, যেটা বর্তমান বলতে পারি মিশরের এলাকা, যেটা বর্তমান সৌদি আরব, এই অঞ্চল উনি ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য 5-6 বছর পালিয়ে থেকেছে। 19-20 বছরের যুবক। এই সামনে যে ছেলেটা বসে আছে ওই ছেলের বয়সের যুবক, 18-19-20 বছরের যুবক। কতই আর বয়স হবে, কতই আর বুদ্ধি হবে। এইরকম পালিয়ে থাকতে থাকতে উনি চলে গেলেন স্পেনে, যেটাকে আপনারা বর্তমান কি স্পেন বলেই চেনেন। পালাতে পালাতে উনি চলে গেলেন স্পেনে। স্পেনে যখন উনি গেলেন তখন ওনার বয়স মাত্র 24-25 বছর, কিন্তু রক্তের মধ্যে আছে খেলাফতের রক্ত, ওনার রক্তে আছে ওমর ইবনে আব্দুল আজিজের রক্ত, ওনার রক্তে আছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের রক্ত। মাস্টার মাইন্ড মানুষ। 24 বছর বয়সে যখন উনি স্পেনে গেলেন, তখন উনি বুঝলেন যে স্পেনে আমার জন্য সুযোগ আছে। তখন উনি স্পেনে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, ছোট ছোট যুদ্ধের মাধ্যমে পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করলেন। পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করার পরে উনি যখন স্পেনের শাসন ক্ষমতার মূল চেয়ারে বসেন, তখন ওনার বয়স মাত্র 25 বছর। 30 বছর লাগাতার উনি স্পেন শাসন করেছেন। 18-19 বছরের একটা যুবক। ওনার বাপ মারা গেছে, ওনার মা মারা গেছে, ওনার ভাইকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে, ওনার চাচাকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে, ওনার পুরো পরিবারকে কুচুকাটা করে হত্যা করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত মানুষ, কেউ নাই, ওনার মাও নাই, ওনার সন্তানের খোঁজও উনি জানেন না, ওনার ভাই বোনের খোঁজও উনি জানেন না। যদি আপনার সাথে জীবনে এরকম হয়, আপনি তো মাথা ধরে পড়ে যাবেন, সামনে আগাতে পারবেন না। ওনার পুরো পরিবার নিঃশেষ হয়ে যাওয়ার পরে একাই একটা যুবক মাত্র 20-25 বছরের চলে গেছেন স্পেনে। স্পেনে চলে যাওয়ার পর এক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন, যেটা উনি একাই শাসন করেছেন 30 বছর। আর পরবর্তীতে উনার পরিবার স্পেন শাসন করেছে প্রায় 300 বছর যাবত। উনার 100 বছর পরে, উনি মারা যাওয়ার 100 বছর পরে উনার পরিবারে একজন সন্তান আসে, যার নাম হচ্ছে আব্দুর রহমান আন-নাসির লিদিনিল্লাহ। উনার মারা যাওয়ার 100 বছরের মাথায় 300 হিজরির দিকে আব্দুর রহমান আন-নাসির লিদিনিল্লাহ নামে একজন যুবকের জন্মগ্রহণ হয় উনার পরিবারে। উনি জন্মগ্রহণ করেন 891 হিজরিতে। আর উনি যখন শাসন ক্ষমতায় বসেন 912 সাল থেকে নিয়ে শুরু করে 961 সাল পর্যন্ত যখন উনি শাসন ক্ষমতায় বসেন আব্দুর রহমান আন-নাসির, তখন ওনার বয়স মাত্র 22 বছর। 22 বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন। এটা কিন্তু আব্দুর রহমান আদ-দাখিল, মানে আগে যে আব্দুর রহমান ছিল, যিনি স্পেন প্রতিষ্ঠা করেছেন, তার পরপোতা মনে করতে পারেন। মানে তার সন্তান কয়েক পুরুষ পরে। আরবের মানুষেরা নিজের নাম, সন্তানের নাম, তার সন্তানের নাম একই রকম রাখা পছন্দ করে। বাবার নাম আব্দুর রহমান, তো ছেলের নামও আব্দুর রহমান, ছেলের নামও আব্দুর রহমান, তারপরের ছেলের নামও আব্দুর রহমান। তো উনার দাদার নাম ছিল আব্দুর রহমান, উনি 100 বছর পরে এসেছেন, উনার নামও আব্দুর রহমান, কিন্তু উনার নাম ছিল আব্দুর রহমান আন-নাসির লিদিনিল্লাহ। উনি ক্ষমতায় বসেছিলেন 22 বছর বয়সে 912 সালে, আর শাসন করেছিলেন 961 পর্যন্ত। 50 বছর যাবত স্পেন শাসন করেছেন।